রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে, বললেন মির্জা ফখরুল। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির অভিযোগ ভিত্তিহীন, সিলেটে বাণিজ্যমন্ত্রী। এবং দিনাজপুর, ঝিনাইদহ ও ফেনী সীমান্তে ২২ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত বিজিবির। এটি নিউজ দেখছেন। দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আদ্রিতা ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে, জানালেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় আরডি এর কর্মকর্তা ও গবেষকদের উদ্দেশ্যে তিনি বলেন, গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ দেওয়া হবে। উদ্ভাবিত প্রযুক্তিকে কৃষকদের মাঝে কিভাবে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করার নির্দেশনা দেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন রাষ্ট্রপতির বিষয়ে দলের অবস্থান জানান মির্জা ফখরুল। তবে দলের ভেতর থেকে না বাইরে থেকে কেউ রাষ্ট্রপতি হবেন সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে এটা আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি এখন। আপনার মিটিং হবে, প্লিজ সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে রাইজ অ্যান্ড ইউরোকিড স্কুলের বার্ষিক দিবস ও স্নাতক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। সার সংকট বা সরবরাহ নিয়ে কৃষকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। সিলেটের শিক্ষাক্ষেত্রের গ্যাপ পূরণের যদি প্রেসিডেন্টের কাছে মনে হয় কোনো দেশের উপরে ট্যারিফ আরোপ করবে, সেটা সর্বাধিক 150 দিনের জন্য বলবৎ করতে পারে। এই 150 দিন সম্ভবত আজকে রাত্রে, মানে শুক্রবার রাত মার্কিন যুক্তরাষ্ট্রের রাতে পার হয়ে যাওয়ার, অতিক্রান্ত হওয়ার কথা। গতকাল যে অবস্থা ছিল এবং আগামীকাল যে শুল্কের পরিস্থিতি, সেটা সংখ্যাগত কোনো তারতম্য নাই, শুধু নামের ভিন্নতা। দিনাজপুর, ঝিনাইদহ ও ফেনী সীমান্ত দিয়ে 22 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ভোরে দিনাজপুরের বিরামপুরে উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে 9 নারীকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। বিজিবি এবং স্থানীয় জনগণ তা প্রতিহত করেন। বর্তমানে ওই 9 জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। এদিকে ভোর 5:30টার দিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির টহল দল তা রুখে দেয়। বর্তমানে ওই 6 ব্যক্তি শূন্য ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন। রাত 2:30টার দিকে ফেনী পরশুরাম উপজেলার পশ্চিম সাহেবনগর দুর্গাপুর গ্রামের সীমান্ত দিয়েও 7 জন নাগরিককে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবি সদস্যদের বাধার মুখে সে চেষ্টা প্রতিহত হয়। দেশের খবরে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। একযোগে 7 শিক্ষককে বদলির প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং মেহেরপুরের গ্রামে জিন সাপের গুজব, আতঙ্কিত গ্রামবাসী। বিরতি শেষে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
গ্যাসের সংকট ও চাপ কম থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আমাদের জানাবেন গ্যাসের তীব্র সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে যানবাহন চালকদের যে ভোগান্তি হচ্ছে সে বিষয়ে, এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তারা প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছে কিনা। ধন্যবাদ আদ্রিতা। আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হচ্ছে গ্যাসের শহর। এই গ্যাস কিন্তু এখানে তিতাস যে গ্যাসের কূপ আছে, এখানে কিন্তু 22টি কূপ থেকে প্রতিদিন গ্যাস উত্তোলন হচ্ছে এবং সারা দেশে প্রায় 27% যে মোট চাহিদার 27% কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে কিন্তু হয়ে থাকে। কিন্তু এখানে আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার এই বিশ্ব রোডের মোড়ে কিন্তু 4টি গ্যাস পাম্প রয়েছে। এই 4টি পাম্পের মধ্যে একটি সড়কের উন্নয়ন কাজের জন্য কিন্তু বন্ধ আছে, আর 3টিতে কিন্তু গ্যাসের দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কথা বলেছি এখানকার যে গণপরিবহনের যে ড্রাইভার রয়েছে তাদের সাথে, তারা বলছে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা শুধুমাত্র গ্যাস নিতেই তাদের সময় ব্যয় হচ্ছে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু মানে আর্থিকভাবেও কিন্তু তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি কথা বলেছি এখানকার গ্যাস পাম্পের কর্তৃপক্ষের সাথে, তারা বলছে যে প্রতিদিন কিন্তু 12 থেকে 15 PSI গ্যাসের চাপ থাকার কথা, এখন 1 থেকে 2 PSI গ্যাসের চাপ হয়। সুতরাং এখানে এক একটি গাড়িতে, অর্থাৎ সিএনজি চালিত অটোরিকশাই তো বেশি, গাড়িতে 100-120 টাকার বেশি গ্যাস কিন্তু ঢোকানো যাচ্ছে না। আমি কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দীর্ঘ কিন্তু এখানে সিএনজি চালিত অটোরিকশার লাইন রয়েছে, এবং তাদের যে 12 ঘন্টার মধ্যে তারা 6 থেকে 7 ঘন্টা কিন্তু এই রাস্তায় কাটিয়ে দিতে হচ্ছে। অনেককে আমরা সিএনজি চালিত অটোরিকশার মধ্যে ঘুমিয়ে থাকতে কিন্তু আমরা দেখেছি। তারা দাবি করেছেন যে অনতিবিলম্বে এই সমস্যার যেন সমাধান করা হয়। আমি কথা বলেছি বাখরাবাদ গ্যাস সিস্টেমের সাথে, তারা যেমনটি বলেছেন যে এলএনজি সংকট এবং পাইপ সংকটের কারণে কিন্তু অনেকটা গ্যাসের সংকট কিছুটা রয়েছে বলে তিনি দাবি করেছেন। তো আজকে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড় থেকে সর্বশেষ। পীযূষ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড় থেকে গ্যাস সংকট প্রসঙ্গে জানাচ্ছিলেন সহকর্মী পীযূষ কান্তি আচার্য। প্রতিদিনই ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী অংশে সৃষ্টি হচ্ছে যানজট। চলমান 6 লেনের উন্নয়ন কাজে ধীরগতি, খানাখন্দ ও 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচলের জন্য বেড়েছে ভোগান্তি। এ বিষয়ে বিস্তারিত জানতে নরসিংদী জেলখানা মোড় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, আমাদের জানাবেন তীব্র যানজটের কারণে সাধারণ যাত্রী এবং পরিবহন চালকদের যাতায়াতে যে ব্যাঘাত ঘটছে সে বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড় এলাকায়। এটা ছাড়াও নরসিংদীতে এই ঢাকা সিলেট মহাসড়কের 54 কিলোমিটার অংশ রয়েছে, যেই অংশগুলোতে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে, যার মধ্যে জেলখানা মোড় একটা। এখানে আমরা সকাল থেকে দেখেছি যে থেমে থেমে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ মাত্র 2 থেকে 3 মিনিট আগে এখানে তীব্র যানজট ছিল। পরবর্তীতে এখানে গণমাধ্যমের উপস্থিতি বুঝতে পেরে ট্রাফিক পুলিশ এসে সে যানজট নিরসন করেছেন। এখানকার মহাসড়কে চলাচলকারী যারা সাধারণ যাত্রী এবং পরিবহন চালক রয়েছেন, তারা বলছেন ঢাকা সিলেট মহাসড়কের যে গুরুত্বপূর্ণ 8টি পয়েন্ট রয়েছে, সেই সবগুলো পয়েন্টে পুলিশ দাবি করলেও সেগুলোতে ট্রাফিক পুলিশের উপস্থিতি সেরকম দেখা যায় না। তবে এখানকার যারা ট্রাফিক বিভাগের দায়িত্ব রয়েছেন তারা বলছেন যে ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের চলমান কাজ চলার কারণে এখানে যে রাস্তা রয়েছে, মহাসড়কটি রয়েছে, সেটি সরু হয়ে আসছে, এবং সরু হয়ে আসার কারণে এখানে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে এবং গাড়িতে ধীরগতি সৃষ্টি হচ্ছে। আর মহাসড়কে চলাচলকারী সাধারণ যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে এই যানজটের কারণে তাদেরকে দীর্ঘ লাইনে পড়ে থেকে তাদেরকে ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। এছাড়াও এই ঢাকা সিলেট মহাসড়কের প্রকল্পে যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছিলেন যে অতীতে কাজ সেভাবে না হওয়ার কারণে তাদের কাজ করতে যে সময়সীমা দেওয়া হয়েছিল, সেই সময়সীমার বাইরে গিয়েও তাদেরকে কিছু সময় লাগবে। সেই সময় তারা চেয়ে ঢাকা সিলেট মহাসড়কের অন্তত নরসিংদী অংশে যে 54 কিলোমিটার অংশ রয়েছে সেখানের কাজগুলো তারা খুব দ্রুত নিষ্পন্ন করবেন এবং মানুষের যে দুর্ভোগান্তি রয়েছে সেটি নিরসনে তারা কাজ করবেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর। সোহাগ, আপনাকে ধন্যবাদ। ঢাকা সিলেট মহাসড়কের যানজট প্রসঙ্গে জানাতে নরসিংদী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহাগ মিয়া।
ঢাকার ধামরাইয়ে 4টি যানবাহনের সংঘর্ষে আবাস সাহা ও সুজন সাহা নামে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকাল 8টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর বাটা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবাস সাহা মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং সুজন সাহা এবছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে ফুফাতো ও মামাতো ভাই। পুলিশ জানায়, মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে এড়াতে সামনে থাকা প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান ব্রেক করে। এ সময় পেছনে থাকা 2টি মোটরসাইকেলও গতি কমায়। ঠিক তখনই দ্রুতগতিতে ছুটে আসা স্বাধীনতা পরিবহনের একটি বাস মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আবাস ও সুজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কুমিল্লা সরকারি মহিলা কলেজের 7 শিক্ষককে একযোগে বদলির আদেশের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি থেকে তারা অভিযোগ করেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজে এমনিতেই শিক্ষক সংকট রয়েছে। এর মধ্যে একসঙ্গে 7 শিক্ষককে বদলি করায় কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলন থামাতে হাত জোড় করে অনুরোধ করেন বদলি হওয়া শিক্ষক মোহাম্মদ মহসিন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। গত 13 জুলাই ভারী বৃষ্টিতে কুমিল্লা শহরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হলে কোমর পানি মারিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে এসে পরীক্ষায় অংশ নেন। সেই ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সহ 7 শিক্ষককে বদলির আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মেহেরপুরের গাংনী উপজেলার একটি গ্রামে দেখা দিয়েছে জিন সাপ আতঙ্ক। গত 1 সপ্তাহে প্রায় অর্ধশত নারী ও শিশুকে অদৃশ্য সাপে কেটেছে বলে ছড়িয়ে পড়েছে গুজব। কেউ সাপ না দেখলেও এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাননের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম। কয়েকদিন ধরেই এখানকার মানুষের মুখে জিন সাপের কথা। তারা বলছেন, গত 1 সপ্তাহে প্রায় অর্ধশত নারী ও শিশুকে অদৃশ্য সাপে কেটেছে। কয়েকদিন আগে এই গ্রামের স্কুল ছাত্রী জুই সাপের কামড়ে আহত হয়। হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি। এরপর থেকেই একের পর এক সাপে কাটার খবর ছড়িয়ে পড়ে এলাকায়। জিন সাপের রূপ ধরে আক্রমণ করছে বলে গুজব ছড়ায়। ভুল্লাতে কামড়ালেও এটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। ভুল্লাতে কামড়ালেও মনে করছে সাপে কামড়িয়েছে, যদি মশাতে কামড়ে ফুলে যায় তাও মনে করছে সাপে কামড়েছে। আসলে কেউ কিছু দেখতে পাচ্ছে না, সাপ দেখা যাচ্ছে না, কিন্তু এমন করে গায়ে কামড়াইছি, পায়ে কামড়াইছি, দিয়ে জ্বলছে, জ্বলার পরে হাত পা অবশ হয়ে যাচ্ছি। এই কারণে আমরা ভয় পড়ে কবিরাজের বাড়ি যাচ্ছি। হাত চালি বলছে যে সাপে কামড়াইছে। বাধ্য হয়ে স্থানীয় এক ওঝার দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরে বাড়ি বাড়ি থেকে চাল ডাল সংগ্রহ করে খিচুড়ি রান্না করে শিশুদের খাওয়ানো হয়। এতে কথিত সাপরূপী জিনের বদনজর থেকে তারা রক্ষা পাবে বলে বিশ্বাস গ্রামবাসীর। এদিকে চিকিৎসার নামে প্রতিজনের কাছ থেকে 3 থেকে 5,000 টাকা পর্যন্ত নিয়েছে ওঝা। আমার নাতিটাকে কামড়াইলো ছাদের উপর থেকে। ছাদের উপরে ওই যে পাটফুরি পালা টালা আছে, ওর ভিতরে থেকে ওখান থেকে কামড়াইলো। এরপরে আবার দেখা যাচ্ছে পাড়াতে অনেককেই একের পর এক প্রতিদিন 2-4টি করে কামড়াইতেই আছে। 30-35 জনকে সাপে কামড়েছে, এখনো কিন্তু কোনো সাপ দেখা যায়নি। এই যে কি এটি তো আমরা বুঝতে পারছি না। তবে এত মানুষের সাপে কাটার দাবি থাকলেও এখন পর্যন্ত কেউ সাপটিকে দেখেনি। কেউ সাপে আক্রান্ত হলে গুজবে কান না দিয়ে বা ওঝার কাছে না গিয়ে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাপে যখন মানুষকে কামড়ায় তখন সব সাপের কিন্তু বিষ থাকে না। নন ভেনামাস স্নেক আছে যেগুলো বিষ নেয়, সেরকম সাপে কামড়ালে সেগুলোকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হসপিটালে আসবেন, যথাযথ চিকিৎসা সেবা নেবেন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আবারও নিচ্ছি একটি বিরতি। ফিরবো কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতি শেষে আবারও ফিরে এলাম দেশের খবরে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। টেক্সটাইল শিল্পে কাঁচামাল সংকট ও পরিবেশ দূষণের উদ্বেগের মধ্যে সমাধান হিসেবে সামনে আসছে টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহারের পদ্ধতি। নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠান স্যাক্সেল তুলার ব্যবহৃত কাপড় থেকে তৈরি করছে নতুন সেলুলোজ পাল্প, যা দিয়ে উৎপাদন করা হচ্ছে পরিবেশ বান্ধব ফাইবার।
নেদারল্যান্ডস থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। বিশ্বজুড়ে বাড়ছে ফাইবারের চাহিদা, অথচ তুলা উৎপাদনে বিপুল পরিমাণ পানি ও জমির প্রয়োজন। সিনথেটিক ফাইবার আবার বাড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকি। এ অবস্থায় বিকল্প কাঁচামাল হিসেবে গুরুত্ব পাচ্ছে টেক্সটাইল বর্জ্য। 2011 সালে স্যাক্সন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের গবেষণা থেকে যাত্রা শুরু করে সাকসেল। 2015 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বর্তমানে তুরস্ক ও নেদারল্যান্ডসের 5টি প্রতিষ্ঠানের বিনিয়োগে পুরো সরবরাহ শৃঙ্খল গড়ে তুলেছে, যেখানে শিল্প কারখানার বর্জ্য থেকে শুরু করে ব্যবহৃত পোশাক, তোয়ালে ও বিছানার চাদর সবকিছু থেকেই শতভাগ সেলুলোজ পাল্প তৈরি করা সম্ভব হচ্ছে। সাকসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, তাদের মূল কাঁচামাল হলো তুলা সমৃদ্ধ টেক্সটাইল বর্জ্য। It does not use any harmful chemicals like carbon disulfide, which is also used in a viscose process, and it is made out of waste textile. So it is highly environmental friendly. প্রতি কেজি তুলা উৎপাদনে প্রয়োজন হয় প্রায় 2000 লিটার পানি, অথচ গত এক দশকে তুলা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়েনি। এই বাস্তবতায় প্রচলিত ডিসকোজের পরিবর্তে লাইউসাল প্রযুক্তিকে আরও পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। Very environmental friendly. We will reuse all liquids, all chemicals, and also the heat in the process. Everything will be reused so that we have a very extremely almost efficient process. সাকসেলের বিশেষজ্ঞরা মনে করেন, তৈরি পোশাক খাতে শীর্ষস্থানীয় দেশ বাংলাদেশ নিজেদের টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে পারে। এটা আমাদের দেশের জন্য একটা বিগ অপরচুনিটি। অলরেডি ইন্ডিয়া স্টার্ট করে দিছে, টার্কি স্টার্ট করে দিছে, এখন আমাদের বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে। সেটা আমি আশা করি বাংলাদেশ এটা নিবে এবং বাংলাদেশ গভর্নমেন্ট এইটাতে হেল্প করবে। টেক্সটাইল বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই প্রযুক্তি ভবিষ্যতের টেক্সটাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ। সিলেটে আজ বিভাগীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে এই সমাবেশ। নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ইতোমধ্যেই শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আমাদের জানাবেন সিলেটের সমাবেশের আয়োজন সম্পর্কে। মাহি, আহ্বায়ক নাহিদ ইসলাম অন্যান্য যে 11 দলীয় ঐক্যের যে শীর্ষ নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন রয়েছেন এবং 11 দলীয় ঐক্যের যে শীর্ষ নেতারা একে একে তারা যে শীর্ষ নেতাকর্মীরা রয়েছেন তারা মঞ্চে রয়েছেন এবং 11 দলীয় ঐক্যের যে শীর্ষ নেতারা একে একে তারা বক্তব্য রাখছেন। কিছুক্ষণ আগে জামাতের হামিদুর রহমান আজাদ বক্তব্য রেখেছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে খেলাফত মজলিসের আমির মামুনুল হক তিনি বক্তব্য রাখছেন। তো একে একে সব নেতাকর্মীরাই আসলে বক্তব্য রাখছেন এবং আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ রয়েছে। তো আমরা নিশ্চয়ই পরবর্তী বুলেটিং এ আরো বিস্তারিত জানাতে পারবো এবং কিছুক্ষণ পরে মাহি, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। অসংখ্য ধন্যবাদ সবাইকে।